4 এই নাম্বারে অথবা লগ ইন করুন। নমস্কার বন্ধুরা, গ্লোব টিভি মানেই তো নতুন কিছু, আর নতুন বছরে নতুন কিছু শুরু হচ্ছে গ্লোব টিভিতে। রবিবারের দুপুর, যে দুপুরে আপনারা সকলে রিল্যাক্স হতে চান, আর শুনুন আমাদের নতুন শো চেনা মানুষের অজানা কথা, অন্তর কথা নিয়ে। আমি নন্দিনী আসছি প্রতি রবিবার দুপুর 1:10 গ্লোব টিভিতে। চোখ রাখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। গ্লোব টিভির জনপ্রিয় অনুষ্ঠান অন্তর্কথায় আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু কিছু মানুষ আছে যারা তাদের আলো মাখা পথ দেখিয়ে দেয় পরবর্তী প্রজন্মের কাছে বা তার অনুজদের। সেরকম একজনই আলো মানুষ এই মুহূর্তে আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন। তিনি মাননীয় সতীনাথ মুখোপাধ্যায়। তাকে আমাদের অন্তরের শ্রদ্ধা। দাদা এমন একজন মানুষ যিনি মঞ্চ, বেতার, যাত্রা, চলচ্চিত্র, প্রচুর সমস্ত কিছুতে, সমস্ত মাধ্যমে একেবারে কি বলবো, কুশলতার সাথে অতিক্রম করেছেন এবং অসাধারণ সঞ্চালক। তার সামনে আমি বসেছি সঞ্চালনা করতে, এটা আমার খুবই একটা ধৃষ্টতা। যেরকম অসাধারণ গল্প পাঠ করেন, তেমনি সুপ্রশিক্ষক, সুবক্তা, সুলেখক, যা যা আছে, একটা কমপ্লিট মানে শিল্পী হতে গেলে যা যা দরকার, পরিপূর্ণ শিল্পী, সেই মানুষটা একটা মিল্কি ওয়ে তৈরি করেছেন এই কাজের জগতে। সেই জায়গায় তাকে দেখে আমরা এক দুপা চলবার অনুপ্রেরণা পাই। দাদাকে আমাদের গ্লোব টিভির এই অন্তর্কথা অনুষ্ঠান, এটা নতুন শুরু হয়েছে। আপনি বিভিন্ন পারফর্ম করছেন, সেটা লোকজন দেখে, কিন্তু আপনার মনের কথা কিন্তু আমরা শুনবো। এই যে বিভিন্ন মাধ্যমে আপনি এলেন কিভাবে? আচ্ছা, তার আগে বলি, তুমি তোমার হাত দুটো একটু এরকম করে রাখো। আজকে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে স্টুডিওর মধ্যে ঢুকে গ্লোব টিভির তোমার অসাধারণ দুখানা হাতের আংটি। মানে আমরা জানি যে নন্দিনী বড় সুন্দর, তার নামটি আজ কিন্তু ছাপিয়ে গেছে 2 আঙুলের 2 আংটি। চমৎকার শোনালেন একেবারে। ওই জন্য বললাম না আমি আপনাদের, যে এত সুন্দর কথা বলেন। যখনই উনি কোনো পারফর্ম করেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, যদি আমি উপস্থিত থাকি, এবং চেষ্টা করি সেটা সেই কথা থেকে মণিমুক্তগুলো নিজের মনের মধ্যে রাখতে। কি যেন বললে তুমি, একটা ভুলে গেলাম। প্রথম শুরুর একটু আমার দর্শক। প্রথম শুরু আমি না নিজেই ঠিক জানি না। এইটুকু জানি যে আমার ছোটবেলা থেকে, সবারই যেরকম একটা ছোটবেলা থাকে যে আমি এই আমার সূচনা এইভাবে শুরু করলাম, অমুকের সাহচর্য পেলাম, এদের দেখে অনুপ্রাণিত হলাম। আমার সত্যি বলতে কি ছোটবেলায় সে অবকাশ একেবারেই ছিল না, বরং আমি কিছু পারবো না, এটাই একটা স্থির বিশ্বাসে দাঁড়িয়ে গিয়েছিল। তারপর কবে যে কিভাবে আমি এই শিল্প জগতের সঙ্গে একেবারে মানে পরবর্তীকালে পেশাদারী শিল্পী হিসেবে যুক্ত হয়ে গেলাম, এটা আমার নিজের কাছে একটা চরম এবং পরম বিস্ময়। ফলে আমার নিজের এইটা খুব দৃঢ় ধারণা, পৃথিবীতে এসে যেমন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীড় হায়ের জীবন নদে, ঠিক তেমনি মানুষ জন্মানোর পরে মৃত্যু তো অবধারিত, তার মাঝের জন্ম আর মৃত্যুর মাঝের জায়গাটায় সে যে কি করবে কি করবে না, এ পুরোটাই কেউ একজন অলক্ষ্যে বসে পূর্ব নির্ধারিত করে দিয়েছেন। তা না হলে আমার এই শিল্প জগতে আসার কোনো প্রেক্ষাপট নেই। কিন্তু আপনার অসাধারণ কণ্ঠ, এটা বলতে পারো হয়তো। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এই যে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা একটা কণ্ঠ আমাকে ঈশ্বরই দিয়েছেন। আমাদের প্রত্যেকের কণ্ঠ মানুষ মাত্রেই এই যে একটা স্বতন্ত্র কণ্ঠের আমরা অধিকারী। বাঘের মতন ডাকে, কাকের মতো ডাকে, বিড়াল মিউ করে, কুকুর ঘেউ করে, কিন্তু প্রতিটি মানুষের কণ্ঠস্বর একেবারে স্বতন্ত্র। মানে 20-25 বছর পরেও আমার কোনো বন্ধু যদি ফোন করে, হ্যালো চিনতে পারছিস, কিরে তুই, 1 সেকেন্ডে আমরা তার গলা দিয়ে তাকে চিনে ফেলি, এতটাই তার স্বাতন্ত্র্য। তো এটা তো আমি অতি 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 কৃতজ্ঞ সেই সর্বশক্তিমানের কাছে যে তিনি আমাকে এই কণ্ঠটা দিয়েছেন। এবং এমন একটা কণ্ঠ, বিশ্বাস করুন, আমি দেখেছি কিছু করার দরকার হয় না, সামান্য একটু কথা বললেই লোকের ভালো লাগে। এই যে মানুষের ভালোবাসা পেতে গেলে কত কাঠখড় পোড়াতে হয়। তো আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি গিয়ে, নিশ্চয়ই আমি খুব বিরক্তিকরভাবে কথা বলবো না, যেভাবে কথা বলি না কেন, লোকে বলে যে এই কণ্ঠস্বরটা শুনলেই আমাদের ভালো লাগে। মানে হয়তো ধরুন খুব মন খারাপ,
আপনি কথা বলছেন, শুনতে শুনতে না বুঝতে পারি আস্তে আস্তে সেই মন খারাপটা চলে যাচ্ছে, মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি আজ নয়, বহু বছর ধরে অনেকের কাছ থেকে শুনেছি, যার জন্য আমার মনে হয় ঈশ্বর বোধহয় আমাকে কণ্ঠটা দিয়েইছেন মানুষের কিছু মঙ্গল সাধনের জন্য। অ্যাপার্ট ফ্রম আমি নাটক করলাম না, কবিতা বললাম না, সঞ্চালনা করলাম না, সংবাদ পাঠ করলাম, ওগুলো তো পেশাদারি দিক, কিন্তু এই কণ্ঠের যে একটা অভিঘাত, তাতে করে মানুষের মঙ্গল হোক, এটা যেন উনি ভেবেই এই কণ্ঠটা আমায় দিয়েছেন। আর আমি সে ব্যাপারে কিন্তু সত্যি খুব বিশ্বাসের সঙ্গে অত্যন্ত আন্তরিক। এতটুকু কিছু করে যদি মানুষকে একটু খুশির মুহূর্ত দিতে পারি, ভালো লাগার মুহূর্ত দিতে পারি, আমি একদম অকৃপণভাবে সেটা উজাড় করে ঢেলে দিই কণ্ঠে। আসলে আমরা যে মিউজিক থেরাপি হয়েছে, আপনার ক্ষেত্রে সেটা কথা থেরাপি। আপনার কথাই মানুষকে একদম অন্য জায়গায় পৌঁছে যায়, এবং খুব সাধারণ সাধারণ আমি অনুষ্ঠানে দেখেছি, মানে ওটা আমরা পড়লে হয়তো ওই মানে বা ওই উচ্চতায় পৌঁছাতে পারবো, কিন্তু আপনার পড়াতে কোনো একটা সাধারণ গল্প সেটা হয়তো আমরাও পড়েছি, কিন্তু আপনি যখন পড়েন সেটা একবারে আলাদা মাত্রা, আলাদা জায়গায় পৌঁছে যায়। সেটা কেন হয় জানো তো? আমি বলছি অনেকেই, একা আমি কেন, অনেকেরই আছে খুব সুকণ্ঠের অধিকারী, না শুধু সুকণ্ঠ বলে না দাদা, আপনার মধ্যে একটা জিনিস আছে যেটা অন্যর মধ্যে নেই। আমি জানি না সেটা কি জিনিস, কিন্তু আমি যেটা ফিল করি, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন এনি এক্স ফ্যাক্টর। একদম একদম দাদা, তো আমরা এফেক্টটাই পাই, কিন্তু সেটা যে কি সেটা চিনে খুঁজে বার করা খুব মুশকিল। যেটা আমি বুঝতে পারি যে মানুষের কিন্তু একই সঙ্গে, শিল্পীদের বিশেষ করে, একটা সংবেদনশীল মন থাকতেই হয়, যাতে করে আমি আমার একার হর্ষ উল্লাস, দুঃখ বেদনা, জয় পরাজয়, যা কিছু অনুভূতি, শুধু সেটা আমার একার নয়, আমি অন্যদের অনুভূতি, তাদেরও ভালো লাগা মন্দ লাগা এবং খুব গভীর অনুভূতি, খুব হালকা একটা খুশি, এই সবটাকেই বুঝতে পারবো এবং বুঝে সেটাকেও আমি প্রকাশ করতে পারবো। শুধু সংবেদনশীল মন নয়, সেই মনটা দিয়ে বোঝা, অর্থাৎ কনসিভ করা, তারপর সেটাকে এক্সার্ট করা, এই দুটো রাজার তিনটে, কণ্ঠ, উপলব্ধি করা এবং তার প্রকাশ করা, এই তিনটে সমন্বয় যদি সার্থকভাবে করা যায়, তাহলেই তুমি যেটা বলছো যে এরম অনেকে বলেছে এই গল্পটা তো আমিও পড়েছিলাম, আমার তো মনে হয়নি, আমি তো সেই কথাটাই বলি, বাবারে এই গল্পটা এত কিছু ছিল। সেটাই যা আছে ভাই, আমি তো তাই পড়েছি। না দাদা, আরেকটা আমার দর্শক বন্ধুদের বলবেন যে আপনার সারাদিন আপনি প্রচুর কাজ করেন, কিভাবে করেন দাদা? আপনার একটু রুটিনটা একটু আমার দর্শক বন্ধুদের বলুন। সকাল সকাল থেকে উঠে আপনি কি করেন? না, আমার রুটিন মানে আপনি ঘুম থেকে ওঠেন কটায়? 6টা 6:30টার মধ্যে, কোনো কোনো দিন একটু আগেও হয়ে যায় কাজ থাকলে। তারপরে উঠে চা, ব্রেকফাস্ট? ওই হ্যাঁ, না ব্রেকফাস্টটা করতে করতে দেরি করে করি, প্রায় 10:30 বাজিয়ে, যাতে করে আমি দুপুরের খাওয়াটাকে অনায়াসে স্কিপ করতে পারি। মানে কাজের মধ্যে থাকলে খাওয়াটাও হয়ে ওঠে না, এবং তার জন্য আমার কোনো বদারেশন নেই। আমার যে খুব খিদে পায় তাও নয়, আবার ওই বিকেলের দিকে কিছু একটু খেয়ে নিলাম। না, তবে আপনি ধরুন এই যে শিল্পটাকে নিয়ে আছেন, এটাকেও তো কিছুটা সময় দিতে হয়। হ্যাঁ, রোজ তো ধরো এক ধরনের কাজ নয়, তবে আমি চান্স পেলেই কিন্তু পড়ি, মানে হাতের কাছে যা পাই, বই হোক, ম্যাগাজিন হোক, একটা সিরিয়াস বই হোক। শুনেছি যে ভীষণ পড়তে ভালোবাসেন আপনি, পড়তে খুব ভালোবাসি, যে যা বই দেয়, হ্যাঁ, যে যা বই দেয় আপনি তাই সেটা পড়েন। যে নতুন কোনো অনেক উপাদান খুঁজে পাই, যেটা আমার নিজে বলার ক্ষেত্রে, মানুষকে আনন্দ দেওয়ার ক্ষেত্রে, কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। ধরো আজকেই আমার সঙ্গে এক কবি বন্ধুর দেখা হলো, একটা জায়গায় আমি গেছি, সেও গেছে। হয় আরে তুমি, ও এলো, দেখা কেমন আছেন দাদা? বলে দাদা আপনাকে একটা বই দেবো, আমার একটা সদ্য বই বেরিয়েছে, এই বইটা একটা বিশেষ মানে অনেক কবিতাই আছে আমার পুরোনো পুরোনো বইগুলো থেকে সংকলন করা, আর বিশেষ কিছু কবিতা আমি এটার মধ্যে লিখেছি, খুব ছোট্ট, মানুষের বিভিন্ন অনুভূতি নিয়ে। ও বলা মাত্র আমি পাতা উঠে একটু দেখলাম, ভারী ভাল লাগলো। যেমন ধরুন একটা খুব কমন কথা আজকাল হয়েছে ডিলিট। ফোন হাতে থাকলেই বা ল্যাপটপ কি কম্পিউটারে কাজ করে আমরা ডিলিটটার সঙ্গে খুব পরিচিত। ডিলিট নিয়ে ওটা 1.5 লাইনের কবিতা লিখেছে। মেমোরি ফুল, বারবার সতর্ক করে চলছে চলভাস, তবু গ্যালারি থেকে মুছে ফেলতে পারছি না তোমার একটাও ছবি। এক মুহূর্তে অনুভূতিটা গিয়ে টাচ করে নাকি যে কার ছবি, কেন কেন বুঝতে পারছে না। উদারতা, কত দয়ার শরীর তোমার, অনুচ্চারা লাবণ্য উপচে পড়ছে তোমার মোম শরীরে, পথিক তৃষ্ণার্ত আজ, একটু উদারতার নজির রাখবে না তুমি?
এই যে একটা অদ্ভুত আবেদন, মাত্র কটা শব্দের সমাহারে। বন্ধন একটা শব্দ, যতবার ভেবেছি সরে যাব ততবারই আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছি। এইরকম মানে ছোট্ট ছোট্ট শব্দকে একটু বিস্তারে, এগুলোও কবিতা, মানে বলতে পারি অনুকবিতাও নয়, মানে প্রত্যেকটা শব্দই একটা করে জাপানিজ একটা কবিতা স্টাইল আছে হাইকু, মানে করে এটা করলো ওটাই একটা কবিতা যেন হয়ে গেল। এটা প্রায় তাই। ধরো একটা ইচ্ছেপত্র শব্দটা আমাদের কাছে খুব পপুলার হয়েছিল শম্ভু মিত্র চলে যাওয়ার পরে। উনি একটা ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন, আমি চলে গেলে কি করা হবে বা না হবে। সিমিলার কথা কিন্তু শাওলি দিয়েও লিখে গিয়েছিলেন। আচ্ছা, কেউ জানবে না, কাউকে ঘটা করে বলার দরকার নেই। যাই হোক, এটা আমি পড়িনি, এইমাত্র দেখলাম ইচ্ছেপত্র। যেদিন চলে যাব মুখ বন্ধ খামে আমার বুকের ওপর রেখো চিরন্তনী ভালোবাসার কিছু স্থির চিত্র। বাহ, একটা মানুষ যখন চলে যায় তখন তার স্মৃতিতে তার যত জীবনের সুখের যে মুহূর্তগুলো, সেইগুলো যদি ফিরে আসে, তার চেয়ে তৃপ্তিদায়ক আর কিছু হতে পারে না। কারণ চলে যাওয়ার মুহূর্তটা তো খুবই যন্ত্রণাদায়ক। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। না 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 না, যাব না, মনও যেতে নাহি চায়। এটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একটা গানের লাইন। এই গানটা এমনই উদ্বুদ্ধ করেছিল শ্যামল মিত্রকে, এই গানটা পড়তে পড়তে যেন সুরটা ওনার মনের মধ্যে হই হই করে চলে এসেছিল একদম। এবং সেটা কি সুন্দর গান, আপনারা সকলেই শুনেছেন। একদম একদম। আচ্ছা দাদা, এক্ষুনি আপনি বলছিলেন সুন্দর কিছু মুহূর্ত চলে যাওয়ার আগে, তো আপনার জীবনে সেরকম বিশেষ কোনো মুহূর্ত কি এই মুহূর্তে মনে পড়ছে, যেটা আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করা যায়? আচ্ছা, একটা ব্যাপার আমি বলতে পারি, এটা এইখানে আমরা এই টেলিভিশনের ক্যামেরার সামনে বসে আছি, স্টুডিওর মধ্যে বসে আছি, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল আমার স্কুল জীবনে। তখনও আমরা জানি না টেলিভিশন কি, এসব নামটাই শুনিনি তো। কিন্তু আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে, যেটা গুরু সদয় দত্ত রোডে। সেখানে গিয়ে ওই আমরা প্রথম শুনেছিলাম, দেখা হয়, গিয়ে দাঁড়ালাম, দরজা খুলে গেল, ঢুকলাম, আলো জ্বলে গেল, কলের সামনে হাত পাতলাম, জল পড়তে আরম্ভ করলো, চলে গেলাম, জল বন্ধ হয়ে গেল। এই যে অটোমেটিক বিজ্ঞানের, মানে বিভিন্নভাবে বিজ্ঞানের যে উন্মেষ ঘটে চলেছে, তার কিছু কিছু চিত্র ওখানে আমরা পেতাম, এবং একেবারে প্র্যাকটিক্যাল, হাত বাড়ালেই দেখতে পাচ্ছি। সেই রকম একটা জায়গায় গিয়ে আমাদের একটা কাঁচের ঘর, তার সামনে দাঁড়ানো, সব দাঁড়িয়ে আছে, একজন বুঝিয়ে দিচ্ছেন যে দেখো এটা হচ্ছে আগামী দিনে, দেখছি একটা ক্যামেরা রয়েছে, একটা সিট রয়েছে, তাতে খুব আলোয় ভরা সেটা, আর একটা স্ক্রিন রয়েছে, তখনও মনিটর কি টেলিভিশন স্ক্রিন সব জানি না, একটা ছোট্ট বক্সের মতো তাতে কাঁচ লাগানো, তাতে ওই চেয়ারটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি বলছেন যে আগামী দিনে টেলিভিশন আসতে চলেছে, যেটা স্টুডিও থেকে সম্প্রচার করা হবে, একটা ঘরের মধ্যে বসে কোনো শিল্পী কিছু পারফর্ম করলেন, এবং সেটা আমরা দেখতে পাবো সরাসরি বাড়িতে বসে এই মাধ্যমটার মধ্যে দিয়ে। ক্যামেরা এখানে ছবি তুলবে, আর কি বলে আমাদের ওই যেভাবে নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলে যায় সেভাবে যাবে। তো আমরা ব্যাপারটা অবাক লাগছে, মাথার উপর দিয়ে বেরিয়েছে, বুঝতেই পারছি না কি হচ্ছে। তো বলছি যে ব্যাপারটা কিরম হবে, তোমরা যদি দেখতে চাও একজনকেও এসব কিছু একটা বলো। এরকম ক্ষেত্রে কী হয়, সবাই মুখ চাওয়াচি করছে, ঠাড়াঠাড়ি করছে। উনি দরজাটা খুলে ধরেছেন যে কেউ আসবে বলে। আমি জানি না আমি দরজার সামনেই কি করেছিলাম, কেউ একটা ঠেড়া মেরামায় ঢুকিয়ে দিয়েছে, বলে হ্যাঁ এসো এসো। আমি ঢুকেই চমকেছি, কে রে এসো, কি রে, কী করবো আমি? বলে চলো এখানে বসো। ওরে বাপরে, প্রচণ্ড আলো, একেবারে গাপ ঝলসে যাচ্ছে এরকম। এবং আমি তো চোখটা বুঝিয়ে ফেলেছি, তার মধ্যে দিয়ে দেখলাম আরে ভাই, শুধু চেয়ারটা না, আমাকেও দেখা যাচ্ছে ওই পর্দাটায় এরকম, আর এত আলো চোখ বুঝে গেছে। উনি বলছেন যে তুমি কিছু একটা করো, গান জানো? না, একটা কোনো কবিতা বলো। কবিতা, পাঠ্য বই যত কবিতা তোলপাড় করে আসছে, একটাও ভালো করে মনে পড়ছে না। হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থের একটা কবিতা, কি জানি কেন পড়ে খুব ভালো লেগেছিল, সেইটা মনে হলো যে মনে আছে। আমি এইটা বলবো, তোমার যেটা মনে হয় সেটা বলো, কিন্তু চোখ খুলে বলো। আমি দুবার চোখ খুলতে চাইলাম, অসম্ভব, এত আলো, অত গ্লেয়ারের সামনে কখনো দাঁড়ায়নি, চোখ খুলতে পারছি না। আমি পরিষ্কার চোখ বুঝেই বলে গেলাম, বেঁচে ছিল হেসে হেসে, খেলা করে বেড়াতো সে, হে প্রকৃতি তারে নিয়ে কি হলো তোমার, শত রং করা পাখি তোর কাছে ছিল নাকি, কত তারা, বন, সিন্ধু, আকাশ অপার, ইত্যাদি ইত্যাদি। মানে আমি আর বেশি দীর্ঘ করছি না।
তখন দেখলাম বাইরে সবাই হাততালি বললো, আমি তো কিছুই দেখতে পাইনি, আরে কি দিলি, কি করলি, কি করলাম না, ওই পর্দায় আমাকে দেখা গেছে, সবাই দেখেছে, মানে আমাকেও দেখছে, পর্দাটাও দেখছে। বলতে পারো ওই জীবনে প্রথম আমার কোনো একটা স্টুডিওর অ্যাম্বিয়েন্সের মধ্যে ঢুকে ক্যামেরার সামনে বসা, একদম সেটা মানে সেটা একেবারে ঘটনাচক্রে পূর্ব নির্দিষ্ট হয়তো ছিল যে আপনি ভবিষ্যতে পরবর্তীকালে যে সেটা এরকম ভাবে ফিরে আসবে আমি সত্যি ভাবতে পারিনি। এবং আমি তোমাকে বলতে পারি খুব মানে গৌরবের সঙ্গে, সবসময় তো মানুষের জীবনে সাফল্যই হবে তার নয়, মানুষের জীবনে ফেলিয়ারও আছে, সাকসেসও আছে। না, আমি বলছি, আমি যখন টেলিভিশনে নিউজ বলবো বলে প্রথম অডিশন দিয়েছিলাম, আমি সাফল্যের সঙ্গে ব্যর্থ হয়েছিলাম, পারিনি, একদমই পারিনি। কিন্তু ওই না পারাটা আমার মধ্যে একটা জেদ চাপিয়ে দিয়েছিল, আমার কিন্তু মনে হচ্ছিল এইটা আমি পারবো, একটা ভেতর থেকে আসে না ফিলিং যে না এটা আমি পারবো, আমি জানি এটা আমি পারবো। তারপর 3টে বছর আমি আর অন্য কাউকে কিছু বলিনি। ওই প্রথমবার অডিশনের সময় জনে জনে বলে বেরিয়েছিলাম আমি টেলিভিশনে অডিশন দিয়ে যাচ্ছি, এই হবে তাই হবে। আর অনেকেও দাঁড়ায় দেখবেন যদি কিছু করে দেওয়া যায়, যে যে চেনে জানে। কারণ অনেকে বলেছিল টেলিভিশনে, রেডিওতে বাবা কাকা মামা যারা ছাড়া কেউ পার করতে পারবে না, কাজে কাকে ধরো গিয়ে। তো অনেককেই ধরেছিলাম, কেউ পার করতে পারেনি। আর ওই অডিশন দিতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি এত অধম, এত অকিঞ্চিতকর যে এতগুলো লোককে বলেছি দাদা আমি একটু তরি পার করে দেবেন, আমার নিজের কাছে এবার কিচ্ছু নেই। আমি বুঝলামই যে আমি পারবো না, এবং যথারীতি পারলাম না। তারপর 3টে বছর আমি কিন্তু নিজেকে খুব নিভৃতে নিজের মতো করে তৈরি করছিলাম, করতে 3 বছর পরে যখন আবার গেলাম, প্রিলিমিনারি অডিশন হলো, ফাইনাল অডিশনে ডাক পেলাম, সেখানে গিয়ে দেখলাম 21 জন রয়েছেন, বুঝলে, আমি ছাড়া আরো 20 জন। আমি তাদের মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে মনে হলো আর যদি একজনকে ওরা সিলেক্ট করে সেটা এটা একটা অদ্ভুত, ঠিক উল্টো। এবং ওটা কিন্তু আমি কোনো কিছু মাকে বাদ দিয়ে করি না, মানে করতাম না, এখন তো মা নেই। আমি ওই অডিশনের কথাটা মাকে পর্যন্ত বলিনি, কোথাও বেরোচ্ছি মাকে প্রণাম করে বেরোলো, সে করি। ওইটাই যখন চান্স পেয়েছি আমি, তারপর মা আমি জানো তো আবার অডিশন দিয়েছিলাম, এবারে আমার হয়েছে। ওটার যে মানে কি আনন্দের, এটা আমি কেন বলছি বলো তো, এটা কেউ জানতেও পারেনি যে আমি ওটা দিয়েছি, বলিও নি কাউকে। কিন্তু সেইখানে ওই বলছি, যেমন ব্যর্থতা আসে সেটাকে হজম করে নিয়ে পরবর্তী জয়ের জন্য আরেকটু মনের জোর করে এগিয়ে যাওয়া উচিত, একটু চর্চা অধ্যবসায় এটা তো লাগবেই। কাজে ওই টিভিতে সংবাদ বলার ব্যাপারটা আমার কিন্তু একটা খুব অ্যাচিভমেন্ট মনে হয়। মানে কোনো কিছু পাবো বা কোনো কিছু আমাকে পেতেই হবে, সেটার জন্য পরিশ্রমটা মাস্ট একদম রাখতে। যারা এখন সঞ্চালক হিসেবে কাজ করতে আসছেন বা আসবেন ভাবছেন, তাদের জন্য 2-1টি কথা। অনেকে বলে সঞ্চালনা শিখবো, আমার মনে হয় এটা না শিখিয়ে হয় না, সঞ্চালনা বিষয়টাই আসে ভেতর থেকে। এবং সেটার জন্যে খুব সত্যি কথা বলছি, প্রচুর পড়াশোনা করতে হয়, বিবিধ বিষয়। তুমি যা বই পারো পড়ো, খবরের কাগজ পড়ো, ম্যাগাজিন পড়ো, এমনি নিজের পছন্দের যে বই সেগুলো পড়ো। তাতে করে কী হবে, সবার আগে আমার স্টক অফ ওয়ার্ডস প্রচুর বাড়বে, অনেক শব্দের সঙ্গে আমার পরিচয় থাকবে, এবং সেগুলো আমার ভেতরে থাকবে, মানে রাখতে হবে। প্রয়োজন মতো টুকটাক করে সেগুলো সাজিয়ে একটা একটা করে বাক্য আমি তৈরি করব। আজকে কিন্তু নন্দিনীর আংটি নিয়ে কথাটা বলবার আগের মুহূর্তে আমি ভাবিনি কি দিয়ে শুরু করব, কিন্তু হঠাৎ ওর আংটি দুটো এতটাই দৃষ্টি আকর্ষণীয়, মানে এইটুকু সরু সরু আঙুলে ইয়া বড় বড় আংটি সবার আগে দৃষ্টি আমাকে মনেই এলো। আর ওই অনেক বইটই পড়ি বলে, কবিতাও পড়ি, ছড়াও পড়ি, আমার নিজের কথা বলতে বলতে মাঝে মাঝে অন্তমিল, মানে মিল মিলিয়ে কথা বলতে বেশ একটা আনন্দ লাগে। তো ওই জন্যে কি যেন বললাম, মানে নন্দিনী বড় সুন্দর তার নামটি, আজকে তাকে ছাপিয়ে গেছে আঙুলের 2 আংটি। চমৎকার চমৎকার, এটা আমার পাওয়া, যে আমার জন্য 2 লাইন আপনি বললেন, এটা আমার যা কিছু এই কাজ করে আমরা পাই তার মধ্যে এটা সেরা। ওটা সঞ্চালন আরেকটু বলি, সঞ্চালনা কেন শিখে হয় না, আমি কোন পরিস্থিতিতে কি কথা বলতে আমায় হবে, এটা কিন্তু ওই মুহূর্তে আমাকে ঠিক করতে হবে। আমি বাড়ি থেকে প্রচুর পড়াশোনা করে গেলাম, আজ আমি এগুলো গিয়ে উগলে দেবো, খারাপ কথা বলছি একবারে বমি করে দেবো, এত জ্ঞান আমার তৈরি হয়েছে। গিয়ে দেখলাম পরিবেশটাই এই সব কথা বলা নয়। তবু যদি আমি শিখে যখন এসছি, তৈরি যখন করেছি, আমি বলবই, তাহলে কিন্তু আমি কালিদাস হয়ে গেলাম।
নিজের পায়ে নিজের কুড়ুল মারলাম। এখানে হচ্ছে সিচুয়েশন বুঝে পাংচুয়েশন, একদম এইটার জন্য তৎপর থাকতে হবে। যে কারণে আমার যদি বেসিক পড়াটা খুব ভালো থাকে তাহলে আমাকে খুঁজে কথা বেড়াতে বলতে হবে না। কথা বলতে কোনো ভাবতে হবে না দ্বিতীয়। হ্যাঁ, মাসটা বসন্তকাল, বসন্তকাল তো বলে যে একটু প্রেমের ঋতু। তো আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন এরকম আর 5টা বাঙালি ছেলে মেয়ের যেরকম প্রেম আসে বা কারোর প্রতি ক্রাশ হয়, সেটা কোনোদিন আপনি বলেননি। তো সেটা যদি আমরা একটু শুনতে পাই, নামটা আমরা জানতে চাইবো না বা সেরকম। সেটা ধরো সেই অর্থে ক্রাশ ঠিক হয়নি, তবে যেটা বললে ঠিকই। এত সুন্দর আপনার গলা, মেয়েরা আপনার প্রতি আকর্ষিত। যখন স্কুলে পড়তাম তখন স্কুল আমার না, গলার মানে এরকম কলেজ, হয়নি। কলেজের কথা বলছি। কলেজে পড়তেও আমার গলার যে একটা বিশেষ কিছু আবেদন আছে আমি নিজে ঠিক বুঝিনি। খুব আচ্ছা। কাছের কিছু কিছু বন্ধু আমাকে ইনসিস্ট করতো বটে যে তুই এটা কর, তুই এটা কর, কিন্তু আমি এত ভয় পেতাম, বিলিভ মি, এত ভয় পেতাম। ওরা যদি খুব চাপ দিত পরে 2-3 দিন কলেজ অফ করে দিতাম, যে তাহলে ওরা অন্তত, আমি আর টাইমটাই পেরিয়ে গেল, একদম, একদম। হলো না। এবারে গলা নিয়ে যে আমার একটু ওই মানুষের বলা এবং আমার একটা সচেতনতা, সেটা হয়েছে যখন আমি খুব অল্প বয়সে চাকরিও পেয়ে গেছিলাম। তার উপরে চাকরিটা পাওয়ার পরে বাড়িতে বলতে পেরেছিলাম, মা অমুক একটা দলে আমাকে অভিনয়ের জন্য ডাকছে, যাবো। একটা ঘুষ দেওয়ার ব্যাপার আছে, মাসের শেষে মাকে একটা খাম তো এনে মার হাতে তুলে দিই, ঠিক, নিজের ওই স্পর্ধা নেই যে ওই খাম থেকে আমি নিজে খরচা করব, মাকে দিলাম, মা আমাকে যা দেবে সেই নিয়ে। কিন্তু ওই তখনই ওই অভিনয় করার সুযোগটা পেয়েছিলাম, এবং তখন সেখানে গেলে বলছে, বাবারে কিরি একটা অল্প বয়সী ছিল, কি গলাটা এরম বলতে হতো। ফলে আমি প্রথম দিন গেলাম, খুব ছোটখাটো একটা পার্ট দিল, 2-3 দিন সেই পার্টটা করবে, ডিরেক্টর বলছেন আচ্ছা একটা কাজ করো তো, তুমি ওই রোলটা একটু বলো তো দেখি। সেটা কিন্তু আমার ছেলে বয়সে বড় হলো রোল, মানে বয়স্ক রোল, কিন্তু আমি বুঝতে পারছি হ্যাঁ এটা কিরকম কি হবে। তাই আমি বললাম, উনি বলছেন কিরে তুই 2 মাস ধরে রিহার্সাল করছিস, ও আজকে প্রথম দিন তোর ডায়লগটা খালি বললো, দেখতে পাচ্ছিস ও কোথায় ধরেছে ব্যাপারটাকে। আমি তখন এটা বুঝতে পারলাম, তাহলে গলায় একটা কিছু অ্যাপিল আছে যেটা মানুষকে ভালো লাগাচ্ছে, ভাবাচ্ছে। ওইটা করতে করতে, এবং তখন সেই গলার সূত্রে যে প্রেম হয়ে গেছে তা কিন্তু সত্যি হয়নি। তবে হ্যাঁ, গলাটার সূত্রে আমি অনেক 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 ভালো ভালো কাজ করতে পেরেছি। এটা একদম একদম, মানে কাজটাই আমরা বলতে পারি যে একটা ভালোবাসার। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আমরা একটু প্রাণ কিছু ভরে ভালোবাসি। কথা তো হলো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু কিছু শুনি, আচ্ছা, কারণ ওনাকে শুনতেও আমাদের ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি একটা খুব ছোট্ট গল্প তাদের শোনাই, খুবই ছোট্ট গল্প, কিন্তু গল্পটার আবেদন বড় সুন্দর। এই গল্পের যিনি লিখেছেন তার নাম সুদীপ্ত কুমার চক্রবর্তী। সারগাছি বলে যে জায়গাটা আছে না, তুই চিনবে, বহরমপুর থেকে একটু আগে। রামকৃষ্ণ মিশনে পড়ান। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে পড়ান, এবং আমার সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয়েছে। অসম্ভব মানুষ, ভালো, মানে কথা বললেই মন ভালো হয়ে যায়। আর ওনার লেখা বই দিয়ে বলেছিলেন একটু পড়ে দেখবেন কেমন লাগে। এই বইটা আমি প্রায় সবসময় সঙ্গে রাখি, পাতা উল্টালেই সেখান থেকে কিছু না কিছু পজিটিভ একটা ভাইব আমি পেয়ে যাই। একটা ছোট্ট গল্প লিখেছেন তিনি, কালিদাসের সরস্বতী পূজা। এক্ষুনি কালিদাসের নাম বলছিলাম, 6 লাইনের গল্প এটা। হ্যাঁ, নিরক্ষর কালিদাস স্বাক্ষর হয়েছে, শুধু পড়তেই পারে না কালিদাস, লিখতেও পারে সে। শোনা গেল স্বাক্ষর কালিদাস এবছর বাড়িতে সরস্বতী পুজো করছে। কৌতূহলী লোকজন পুজোর দিন জানলা দিয়ে উঁকি মারল, দেখলো কালিদাস মাটিতে একটা জলচৌকি পেতেছে। সেই জলচৌকির উপরে বসিয়েছে তার বৃদ্ধা মাকে, আর সামনে একটা স্লেট পেন্সিল উপচার নিয়ে মাকে লিখতে শেখাচ্ছে প্রাণপণে। কালিদাস তো মন্ত্র জানে না, কিন্তু তদ্গতভাবে মন্ত্রের মতো উচ্চারণ করছে কালিদাস, লিখতে শেখো মা, পড়তে শেখো মা গো, জানার চেয়ে বড় সুখ আর নেই, জ্ঞানী হও মা, জ্ঞানী হও, জ্ঞানী হচ্ছে প্রকৃত ঈশ্বর। কি অসাধারণ, এত সুন্দর। এটা আমি আগেও শুনেছিলাম, সেদিনও আমার ভীষণ মন ছুঁয়ে গিয়েছিল। ছোট্ট গল্পে কিন্তু কি তার ব্যাপ্তি, সত্যি কথাই তাই। এবং আপনার কণ্ঠে এটা আরো আরো প্রাণ, মানে আপনার যে কোনো কিছু বলাটাই প্রাণ পায়, চোখের সামনে আমাদের একটা ছবি ফুটে ওঠে। আমি সেইটাই চেষ্টা করি যে মানুষ যেন কান দিয়ে শুনেও সিনেমার মতো দেখতে পায়। একদম একদম। আচ্ছা, আপনার ভবিষ্যতে কি কাজ করবার ইচ্ছে রয়েছে? নির্দিষ্ট কাজ বলে কিছু না, ধরো নানা ধরনের কাজের সঙ্গে করা হয়নি, ভাবছেন যে সেই কাজগুলো করব, এরকম? হ্যাঁ, যেমন এটা খুব বলিয়ে দিই, আমার
অনেকের জন্য করে দিয়েছি, যেমন বিবিধ লোকের তাদের নিজস্ব চ্যানেলে আমার বলা গল্প অনেক আছে। তো অনেকেরই হচ্ছে আপনি নিজে কেন কিছু একটা করছেন, তো আমার ইচ্ছা আছে খুব শিগগিরই একটা নিজস্ব ইউটিউব চ্যানেল করবো, এবং গল্প তো আমার সামনে অজস্র রয়েছে। তো আমার জায়গা থেকে আমি সব গল্প আমার শ্রোতা বন্ধুদের যারা আমার গল্প ভালোবাসেন তাদের জন্য নিবেদন করব, উপহার দেব। এটা আমার একটা খুব বড় বাসনা। বাহ, আরো তো অনেক প্রশ্নই ছিল, কিন্তু সময়ের কাছে আমরা সকলেই একেবারে হার মানি। তাই আজকে আমরা আমাদের এই গল্পটা যে অন্তরের কথা আমরা শুনলাম, সেই অন্তরের কথা শুনে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। ওনাকে আমার প্রণাম, শ্রদ্ধা। আগামীতেও আমরা আবারও তাকে পাবো এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। আপনি ভালো থাকুন, সৃজনে থাকুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি। সবার পাশে, সবার সাথে, যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য